দেখো তার ভাবটা দেখো একবার, শরীর ভর্তি গয়নাগাটি লাগিয়ে এমন ভাব ধরেছে যেন কোনো জমিদার গিন্নি এদিক দিয়ে যাচ্ছে। ওকে এদিকে দেখলে আমার কাজ করার মন মানসিকতাই উঠে যায়। টাকা আছে সেই জন্য তো ভাব ধরতেই হবে। কিন্তু আমি একটা কথা বুঝি না, আমার স্বামী ওর স্বামীর ছোট আপন ভাই, যেখানে আমার স্বামীর কিছু জমি জমা রয়েছে সেখানে তার বড় ভাইয়ের এত অভিজাত্য ধন সম্পত্তি কীভাবে এলো? অন্য সব কথাই তো জিজ্ঞাসা করি, কিন্তু এই কথাটা জিজ্ঞাসা করার কথা তো একবার আমার মাথায় আসেনি। ধুর ছাই, আর কাজ করতে মনই চাইছে না। আমার কোনো গলার হার নেই, কোনো কানের নেই, একটা বালাও নেই। আমার মতন বয়সী সব মানুষেরই কত কিছু রয়েছে। এভাবে কি আর সংসার করা যায়? আমার কপালে দুমুঠো দুবেলা শুধু খাবারই জোটে। আমার কি আর কোনো প্রয়োজন নেই, কোনো শখ আহ্লাদ নেই? এই অভাবের সংসার করা যায় নাকি? হ্যাঁ, ও আজ শুধু একবার আসুক, আজ ওর সাথে একটা হেনস্থা আমি করেই ছাড়ব। ও গিন্নি, কি করছো গো? তা সকালে বলছিলে যে আজ পায়েস বানাবে, বানিয়েছো নাকি গিন্নি? বানালে দাও না আমাকে। আহ, কতদিন খায় না পায়েস। দাও দাও, তাড়াতাড়ি দাও, খুব খিদে লেগেছে। না না, আগে এক গ্লাস জল দাও, একটু তৃষ্ণাটা আগে মিটিয়ে নিই। আমার কি মনে হয় জানো, তোমার এই খাই খাই স্বভাবটার জন্যই তুমি জীবনে কিছুই করতে পারোনি। যদি এই স্বভাবটা ছাড়তে পারতে তাহলে আর 5টা মানুষের মতোই ধনী থাকতে তুমি, আর আমারও সব শখ আহ্লাদ পূরণ হয়ে যেত। আমি কোনো পায়েস ফায়েস বানাইনি, আর রান্নাও করিনি। খিদে লাগলে রান্না করে নিজেই খেয়ে নাও। আরে গিন্নি, সকালেও তো তুমি ভালো ছিলে, এখন আবার তোমার কি হয়ে গেল? এত রাগ করছো যে? আর কার সাথে আমার তুলনা করছো, খুলে বলো তো দেখি। আহা, কিছু যেন বোঝে না, একদম কচি খোকা। বোঝো না আমি কার কথা বলছি? তোমার বড় ভাইয়ের কথা বলছি আমি, বুঝলে? কেন গিন্নি, তুমি তো আগে থেকেই সবকিছু জানো। আমার বড় ভাই আমার থেকে অনেক ধনী। এ আবার নতুন কি, বলো তো দেখি। নতুন আছে, বুঝেছ? নতুন আছে। অনেক প্রশ্নের উত্তর জানার আছে তোমার কাছ থেকে। আচ্ছা, আমার একটা প্রশ্নের তুমি জবাব দাও তো। তোমরা দুজন তো একই মায়ের পেটের ভাই, তোমাদের পিতৃ সম্পত্তিও দুজন ভাইয়ের মধ্যেই তো সমানভাবেই ভাগ হয়েছিল। কিন্তু তোমার ভাই এত ধনী আর তুমি এত গরিব হলে কি করে? সে নিশ্চয়ই তোমার সাথে ঠকবাজি করেছে, না হলে তার এত ধন সম্পত্তির উৎসটা কি? হ্যাঁ, ও, এই ব্যাপার। আচ্ছা শোনো তবে, আমার বাবা আমাদের দু ভাইয়ের মধ্যে সমানভাবেই সম্পত্তি দান করেছিলেন। এরপর বড় ভাই জমি বিক্রি করে একটা ব্যবসা শুরু করে, সেখানে সে প্রচণ্ড লাভ করে। এরপর থেকে আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। আর আমি কখনোই ব্যবসাপাতি সম্পর্কে ভাবিনি, এসব সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমি ছোটবেলা থেকে চাষবাস করতে খুবই ভালোবাসি, তাই এই কাজটাকেই বেশি মূল্যায়ন করেছি। বুঝেছো তুমি? হয়েছে হয়েছে, ভাইয়ের নামে আর গুণগান করতে হবে না। যাও এখন এখান থেকে, আমি আর তোমার সাথে কথা বলতে চাই না, বুঝলে? নিজে ব্যবসা করতে পারোনি তো কি হয়েছিল? দাদার পেছনে তো থাকতে পারতে, তাহলে আজ আমরাও অনেক ধনী থাকতাম। গিন্নি, এরকম ভাব ধরছো যেন আমরা সবসময় না খেয়ে থাকি। তোমাকে কি কোনো কিছুর অভাব রেখেছি আমি? অল্পতে খুশি থাকো গিন্নি, লোভ করা একদম ভালো নয়। আচ্ছা শোনো না, আমি কি বলছিলাম, তোমার ছোট ভাই তো কৃষিকাজ করতে অনেক পছন্দ করে। তাই আমি ভাবছিলাম যে আমাদের যে দক্ষিণ দিকের ধানি জমিটা আছে সেটা ওকে দিলে কেমন হয়? আমাদের তো অনেক জমি আছে, ওটা দিলে তো আমাদের কম পড়বে না। তুমি কি বলো গো? আসলেই গিন্নি, তোমার চিন্তা ভাবনা কত বিশাল। যেখানে আমি নিজের ভাই হয়ে নিজের ভাইয়ের কথাই অত ভাবি না, সেখানে তুমি বৌদি হয়ে অত ভাবো। তুমি যেটা বলছো সেটাই হবে গিন্নি। আমার ছোট ভাইটাকে দেখলে না আমার বড্ড মায়া হয়। আমি না হয় ব্যবসাপাতি করে একটু বড়লোক হয়েই গেছি, কিন্তু সে তো আর হতেই পারেনি। ও বেচারা ছোটকাল থেকেই কৃষিকাজ খুবই ভালোবাসে, তাই সে ব্যবসা কখনোই করতে চায়নি। কিন্তু গিন্নি, আমি তো আর মরে যাইনি, সে কখনোই অভাবে পড়বে না। আমি তাকে পড়তেই দেব না, দেখো তুমি। অভাবে কেন পড়বে গো? সে তো আমাদের আপনজন। শোনো না, আমি কি বলি, আমাদের বাড়িটার মতো যদি ওদের বাড়িটাও করা যেত তাহলে খুবই ভালো হতো। এক ভাইয়ের ঘর একরকম, আর এক ভাইয়ের ঘর আর এক রকম।
কুড়ে ঘর আর দালান ঘর এটা তো বেমানান গো। আর তাদের ঘরটা বানিয়ে দিলে না অনেক খুশি হবে তারা, দেখো তুমি। এই কথাটা আমি কিছুদিন ধরেই ভাবছি জানো তো। আর বেচারা সুরেনের বউটা, তাকে দেখলে আমার খুবই মায়া হয়। সব সময় চেহারার মধ্যে কেমন যেন একটা চিন্তার ছাপ। মনে হয় সে তাই ভাবে যে তার বড় ভাই তাকে একটুও সাহায্য করে না। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছ। আমিও এটা সবসময় লক্ষ্য করি। আমারও না ওকে দেখলে বড্ড মায়া হয়। তারও তো ইচ্ছা করে আমার মতো একটু গয়নাগাটি পরতে। শ্যাকরার কাছে একটা গয়না অবশ্য বানাতে দিয়েছি ওর জন্য। খুব তাড়াতাড়িই তাকে আমি উপহার দেব। আমি তাকে তো একদিন বলেই ফেলেছিলাম যে চলো না সবাই মিলে আমরা একসাথে থাকি, কিন্তু সে আমার কথার কোনো উত্তরই দেয়নি। সে বয়স একটু ছোট তো, তাই তোমাকে বোধহয় ভয় পেয়ে কিছুই বলেনি। কিন্তু গিন্নি, আমি তাদের সুখের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি জানো। আমরা ছাড়া আমার ভাই আর ভাইয়ের বোর কে আছে বলো? হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথা বলেছ। আমরাই যদি তার পাশে না থাকি তাহলে কে থাকবে? মানুষ তো এসব দেখলে বলবেই যে বড় ভাইয়ের কাছে ছোট ভাই কত মূল্যহীন। আর আমাদের বিবেক বুদ্ধি বলতেও তো একটা ব্যাপার আছে নাকি? নিজের বিবেকই হচ্ছে সবচেয়ে বড় আদালত। আচ্ছা শোনো না, অনেকই তো বেলা হয়ে গেল। এখন গিয়ে সকালের খাবারটা খেয়ে ফেলি চলো, না হলে আবার শরীরটা খারাপ করবে। আচ্ছা, তোমাকে না সে কতদিন ধরে বলছি আমার জন্য একজোড়া সোনার কানের দুল আর একটা গলার হার এনে দাও। আমার কথার কি কোনো মূল্য নেই তোমার কাছে? দেখো গিয়ে দেখো, তোমার বড় ভাই তোমার বড় ভাইয়ের বউকে গয়না দিয়ে একদম ভরিয়ে দিয়েছে। আর তুমি কি করেছো আমার জন্য? শুধু দুবেলা খেতে দিলেই কি সব হয়ে যায়? আর কিছু কি আমার প্রয়োজন নেই? হ্যাঁ, আরে গিন্নি, এভাবে চেঁচামেচি করছো কেন খাবারের সময়? আমি তো তোমাকে কথা দিয়েছি, এবারের ফসল তোলার পর তোমাকে আমি গয়না কিনে দেবই দেব। আমার কথা কি তোমার বিশ্বাস হয় না নাকি? সবুর করো, সবুরে মেওয়া ফলে, এটা তো তুমি জানোই। আমার সবুরে মেওয়া ফলবে না, আমার সবুরে ফলবে মাকাল ফল, যেটা উপরে সুন্দর ভিতরে টক। আমার কপালটাই পোড়া যে তোমার মতো এরকম একটা অকর্মার কাছে আমার বিয়ে হয়েছে। নেহাত বাবা মা তোমায় অনেক পছন্দ করতো, না হলে তোমার সংসার আমি কোনো দিনও করতাম না। আর তোমার ওই ধান উঠবে কখন জানো? যেদিন আমার মৃত্যু হবে, এর পরের দিন। তোমার বড় ভাইয়ের বউ সব সময় আমাকে তার গয়না দেখিয়ে কত ভাব ধরে চলে যায়, আর আমি শুধু চেয়ে চেয়ে দেখি আর আঙুল চুষি। আরে গিন্নি, বড় ভাইয়ের বউ সম্পর্কে তুমি যা বলছো সেটা সত্য নয়। সে কখনোই আমাদেরকে কিছু দেখানোর জন্য পড়ে না। তোমার এসব মন মানসিকতাই ভুল বুঝছো। নিজের মন মানসিকতাটাকে পরিবর্তন করো। তারা আমাদেরকে নিয়ে কত ভাবে তা কি তুমি জানো? হ্যাঁ, বাহ 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 বাহ, নিজের ভাই আর ভাইয়ের বউয়ের কথা বলতেই কেমন যেন তেলে বেগুনে জ্বলে উঠলে। তোমার কাছে তো আমার থেকে তোমার ভাই ভাইয়ের বউয়ের কথারই দাম বেশি। আমি যে সারাটা দিন তোমার জন্য খেটে খুঁটে রান্না করি, সেটা কি চোখে দেখো না? এই শোনো, তোমাকে আমি শেষবারের মতো বলছি, এই সপ্তাহের মধ্যে যদি আমার প্রয়োজনীয় জিনিসপত্র না এনে দাও, তাহলে তোমার সংসার আর করব না। জীবনের মতো বাপের বাড়ি চলে যাব, তারপর থেকো তোমার ভাই বউকে নিয়ে। আমাকে তুমি বুঝলে না গিন্নি, আমাকে তুমি বুঝলে না। নিজের কথার দাম তো ঠিকই 16 আনা রাখো, আর আমার কথার দাম 1 আনাও দাও না। বিধাতা, এসব সহ্য করার শক্তি দাও আমাকে, না হলে উঠিয়ে নিয়ে যাও তোমার কাছে। এই সংসারের ঝামেলা আর ভালো লাগে না আমার। বোন মালা, এই হারটা তোমার জন্য আমি উপহার হিসাবে এনেছি। দয়া করে এটা গ্রহণ করো। তোমার তো বেশ কিছুদিন ধরে ইচ্ছা ছিল যে একটা সোনার গলার হার আর একজোড়া কানের দুল পরবে, তাই না? দেখো তো বোন, তোমার এটা পছন্দ হয়েছে কিনা। আমি জানি বোন, এটা তোমার নিশ্চয়ই পছন্দ হবে। আর একটা কথা মনে রেখো, আমি তোমার কিন্তু বড় জানোই, আমাকে বড় বোনই ভাবতে পারো। পথের ভিখারিদের সাহায্য করতে করতে আমাকে কি পথের ভিখারি ভাবো নাকি তুমি? আমাকে ভিক্ষা দিচ্ছ নাকি দয়া করছো? আমাকে যে ভিক্ষার গয়নাটা দিচ্ছ সেটা তোমার কাছেই রেখে দাও। এসব গয়না না আমি কখনোই পরবো না। নিজেকে কি ভাবো তুমি? হ্যাঁ, কি ভাবো তুমি? মালা, বিশ্বাস করো বোন, তুমি যা ভাবছো তা একদম ঠিক না। বিধাতা তো জানে আমার মনে কি আছে। তোমাকে আমি ঠিক ছোট বোনের মতোই দেখি। আমি সব সময় এটাই ভাবি যে আমি সব সময় গয়নাগাটি পরি, কিন্তু আমার বোনটা তো গয়নাগাটি পরে না।
তাই তাকে একটা ভালো হার আর এক জোড়া কানের দুল বানিয়ে দিই। তুমি আমার কথা বিশ্বাস করো বোন, আমার এই উপহারটা তুমি ফিরিয়ে দিও না। তোমার এই নাটক আমি অনেক দেখেছি জানো। তুমি আমাকে গয়না দিতে এসে দেখিয়ে গেলে যে দেখো দেখো আমার কত গয়না, সেটা তো তোমার নেই। এসব দেখাতে এসেছো তাই না? তোমাদের কাছে টাকা আছে বলে তোমরা যা ইচ্ছা তাই করবে। আমাদেরকে কি তোমরা খেলার পুতুল পেয়েছো? তোমাদের এই স্বভাব সম্পর্কে আমি ঠিক জানি। হায় রে বিধাতা, কাকে আমি কি বোঝাই। দেখো বোন, মানুষ ভাবে যে যারা ধনী, যাদের টাকা পয়সা একটু বেশি, তাদের মনে খুব অহংকার। কিন্তু বিশ্বাস করো বোন, বিধাতা সব কিছুই জানেন। আমরা সবাই মানুষ, কারো হয়তো টাকা পয়সা বেশি বা কারো কম। আর তোমরা তো আমাদের পর নয়, আমাদের আপনজন। আমরা একই বোন। আমার সম্পর্কে এরকম বাজে ধারণা তুমি কেন রাখো বলো না, উত্তর দাও। আমরা এতদিন ভেবেছিলাম যে তুমি আমাদের সাথে জড়তায় কথা বলো না, এখন দেখা যায় আমাদেরকে এইসব ভাবো। অহংকারী আমরা, তুমিই বলো। যখন আমার বাড়ির সামনে দিয়ে দুটো গয়না লাগিয়ে ডিং ডিং করে হেঁটে যাও, তখন তোমার মনে থাকে না যে আমি অহংকার করে হাঁটছি? নিজেদের স্বভাব আগে পরিবর্তন করো। আমাদেরকে ভিক্ষুক ভেবো না যে তোমাদের দেওয়া ভিক্ষা আমরা গ্রহণ করব। আমার ঘর থেকে বেরিয়ে যাও বলছি, এক্ষুনি বেরিয়ে যাও, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মা গো, ও মা, আমাকে দুটো খেতে দেবে মা? আমার খুবই খিদে পেয়েছে। আমি পাশের গ্রামের ভিখারিনী, পাশের গ্রাম থেকে হাঁটতে হাঁটতে এই গ্রামে চলে এসেছি। খিদেও পেয়েছে খুব। কী রে মা, কথা বলছিস না কেন? আমাকে দুটো খেতে দিবি? আমার পাশে যে লাঠিটা আছে না, সেটা দিয়ে একটা মারবো, তখন ভিক্ষা করা বেরিয়ে যাবে। এই বুড়ি, এই তুই দেখতে পাচ্ছিস না আমি ছাগলের খাবার খাওয়াচ্ছি? তোমাকে আমি হোটেল থেকে খাবার এনে খাওয়াবো নাকি? দেখতেই পাচ্ছ যে আমি উত্তর দিচ্ছি না, তখন এখান থেকে আর কোনো কথা না বলে চলে যেতে পারলে না? কানের কাছে ঘ্যানর ঘ্যানর করছো তো করছোই। ক্ষমা করে দে মা, তুই যে ছাগলকে খাওয়াচ্ছিস সেটা আমি খেয়াল করিনি। বুড়ি হয়েছি তো, তাই চোখেও একটু কম দেখি। কিন্তু মা, একটা কথা বলবো, যদি কিছু মনে না করিস। তুমি আমায় কি বলবে? কোনো গুপ্তধনের সন্ধান দেবে নাকি? আমি তো অনেক গল্পে পড়েছি যে তোমাদের মতো বুড়িদের হাতে নাকি অনেক গুপ্তধনের সন্ধান থাকে। দেবে নাকি একটা গুপ্তধনের সন্ধান? তাহলে তোমাকে আমি পেট ভরে খাওয়াবো। শোন রে মা, এই একটা কথা তোকে বলে রাখি, এত লোভ করিস না রে মা। মানুষের জীবনই বা কত দিনের? এত লোভ আর বাজে ব্যবহার থাকলে তো দুনিয়াতে যেমন তুই শাস্তি পাবি, তেমন তুই পরবর্তী জন্মেও শাস্তি পাবি। মানুষের কি এত অহংকার, লোভ আর খারাপ ব্যবহার মানায় না কি মা? হ্যাঁ, মানায় না। বাবারে বাবা, এ যেন ভিক্ষুক বুড়ি নয়, এ আমাদের বাড়িতে জ্যোতিষী মশাই এসেছেন ভবিষ্যৎ গণনা করতে। আমায় ভবিষ্যৎ বলতে তোকে কে বলেছে? হ্যাঁ, ঝাঁটাপেটা করার আগে এই বাড়ি থেকে বিদায় হ। অসভ্য বুড়ি, এতই যখন ভবিষ্যৎ গণনা করতে পারিস, তাহলে তুই ভিক্ষা করে খাস কেন? হ্যাঁ, কোনো গাছের নিচে বসলে তো 2-3 টাকা তাকে এমনিই দান করে দেবে। নিজেকে শুধরা, না হলে তোর খুব খারাপ হবে রে। শুধরে ফেল, এখনো সময় আছে। মা গো, বাড়িতে কেউ আছো নাকি? আমার খুবই খিদে পেয়েছে গো মা, আমাকে কিছু খেতে দেবে? বাড়িতে কি কেউ আছো নাকি? একটু বেরিয়ে আসো না গো, আমার শরীরটাও খুব খারাপ লাগছে না খেতে পেয়ে। ঘরে কেউ আছো নাকি মা? একটু বেরিয়ে এসো। আরে বুড়িমা, কি হয়েছে তোমার বলো তো? তোমার কি খুব খিদে পেয়েছে, নাকি তোমার কি কিছু লাগবে? আমায় তাড়াতাড়ি বলো তো, আমি তোমায় এক্ষুনি এনে দিচ্ছি। আসলে বুড়িমা, আমি একটু রান্নাঘরে ছিলাম তো, তাই ওখান থেকে আওয়াজটা ঠিকমতো শুনতে পাইনি। যখন বারান্দায় এলাম তখন তোমার আওয়াজটা আমি শুনতে পেলাম। আচ্ছা ঠিক আছে মা, কোনো সমস্যা নেই। আমাকে দুটো খেতে দে না, আমার খুবই খিদে পেয়েছে। এক বাড়িতে কিছু খাবার জন্য চেয়েছিলাম, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। নামটা আমি বলবো না, কিন্তু বিধাতার কাছে বিচার চাইব। এখন আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দে না, না হলে মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাব। আচ্ছা বুড়িমা, তুমি এখানে একটু দাঁড়াও, এখনই তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি। তোমার কিচ্ছু হবে না বুড়িমা, আমি তো আছি তোমার সাথে। আচ্ছা আচ্ছা মা, যা এবার তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে আয়,
তোর ব্যবহারটা তো খুব ভালো মা। তোর মতো এরকম ধনী মানুষদের এমন ব্যবহার আমি এর আগে কখনো দেখিনি। বুড়িমা, তোমার খুব খিদে পেয়েছিল তাই না? এই নাও বুড়িমা, এই খাবারগুলো ধরো। এগুলো খেলে তোমার শরীরটা অনেকটাই ভালো লাগবে। তোমার এরকম মুখ দেখে না আমার খুবই কষ্ট হচ্ছে বুড়িমা। নাও নাও, তাড়াতাড়ি করে এবার খেয়ে নাও। মারে, তোর এরকম ব্যবহারে আমার মন আর পেট দুটোই ভরে গেছে অনেক আগেই। তুই আমাকে এত ভালোবাসা দিয়ে কথা বলছিস যে আমি নিজেকে ভুলেই গিয়েছি যে আমি একজন ভিখারিনী। তোর চিরদিনই মঙ্গল হবে মা। তবে তোর হাতের খাবার খাওয়ার আগে আমি তোকে একটা বর দিতে চাই। আমায় বর দেবে তুমি বুড়িমা? আচ্ছা বুড়িমা, তোমার যদি ভালো লাগে আমায় বর দিতে তাহলে তুমি দাও, কারণ কেউ আমাকে কিছু দান করলে সেটা আমি হাসি মুখে মেনে নিই। শোন মা, আমি তোকে একটা গুপ্তধনের সন্ধান দেব। এই গ্রামের জঙ্গলের মাঝখানে একটা অনেক বড় গুহা আছে। ওই গুহার মধ্যে পাবি 7 রাজার ধন। কিন্তু ওই গুপ্তধনের গুহা শুধু একটা বাক্য বললেই খুলবে। সেই বাণীটা আমি তোকে বলে রাখি। সেই গুপ্তধনের দরজার কাছে গিয়ে 3 বার বলবি, ওং হ্রিং ত্রিং চামুণ্ডায় নমঃ। কোনো অজানা রহস্যর দরজা খোলো। ওং হ্রিং ত্রিং চামুণ্ডায় নমঃ। কোনো অজানা রহস্যর দরজা খোলো। আমি 2 বার বলেছি, কিন্তু তুই 3 বার বললেই সেই দরজা খুলে যাবে। বাবা বাবা, গরিব মাকে সাহায্য করে তো সে গুপ্তধনের খবর পেয়ে গেল, কিন্তু সেই গুপ্তধন তো সে ভোগ করতে পারবে না। আমি তো সব শুনেই নিয়েছি, তাই এই গুপ্তধন শুধু আমার, শুধু আমার। আমি ছাড়া এটা কেউ ভোগ করতে পারবে না। এখনই এখনই রওনা দেব সেই গুপ্তধনের সন্ধানে। এখন আমি প্রায় জঙ্গলের মাঝামাঝি অবস্থান করছি। আর একটু গেলেই পেয়ে যাব আমার কাঙ্ক্ষিত গুপ্তধন। ওই বুড়িটা তো ঠিক কথাই বলছিল। এই তো একটা গুহা, ঠিক যেন গুপ্তধনের গুহার মতোই লাগছে। এই গুহার বাইরে আমি সেই মন্ত্রটা 3 বার উচ্চারণ করে প্রবেশ করলেই আমি হয়ে যাব পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। এবার বলি, ওং হ্রিং ব্রিং চামুণ্ডায় নমঃ। কোনো অজানা রহস্যর দরজা খোলো। ওং হ্রিং ব্রিং চামুণ্ডায় নমঃ। কোনো অজানা রহস্যর দরজা খোলো। ওং হ্রিং ব্রিং চামুণ্ডায় নমঃ। কোনো অজানা রহস্যের দরজা খোলো। ইস, এই গুহার ভেতরটা এত অন্ধকার কেন? যদি একটা হারিকেন নিয়ে আসতাম তাহলে খুবই ভালো হতো। ও মা গো, এত সোনা দানা হিরে মানিক, আমার চোখ যে ধা দিয়ে যাচ্ছে, এত চকচক করছে। উফ, আমি তো 7 রাজার গুপ্তধন পেয়েই গেলাম অবশেষে। আমিই হব পৃথিবীর সব থেকে ধনী। আমার মতো ধনী এই পৃথিবীতে আর একজনও থাকবে না। আমি এখান থেকে সব গুপ্তধন একাই নেব। এই গুপ্তধনগুলো নিয়ে আমি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। এমন এক জায়গায় যাব যেখানে কেউ আমাকে কোনো দিনও দেখেনি। আমি তো খুব খুশিতে তো আমি পাগল হয়ে যাব। কিন্তু এরকম আওয়াজ কোথা থেকে আসছে? এটা তো মনে হচ্ছে কোনো বন্য প্রাণীর আওয়াজ। কোথা থেকে আসছে এই আওয়াজ? ও মা গো, এটা কি? আমাকে মেরো না আমাকে। এই কোথার থেকে এলো? এই প্রাণী নিশ্চয়ই এই গুপ্তধনের পাহারাদার। আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না। আমি এখান থেকে গুপ্তধন নেব না।